সরকারি বাংলা কলেজ গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা আছো আমার সাথে। আর আমি শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, তোমাদের এই ক্লাসটি পরিচালনায় আছে। কমপ্লেক্স অ্যানালাইসিস এই কোর্সটি আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে আমার অষ্টম ক্লাস, নবম ক্লাস। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটি নতুন অধ্যায় পড়াবো, যে অধ্যায়টি হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কি অধ্যায়টির নাম? কমপ্লেক্স ইন্টিগ্রেশন। তোমরা যদি যে কোনো বই খুলে দেখো, যে কোনো রাইটারের বই খুলে দেখো, দেখবে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে এই অধ্যায়টিতে আমাদের অনেকগুলো থিওরেম আছে এবং এই থিওরেমগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে এবং পরীক্ষায় সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং এই থিওরেমগুলো অনুযায়ী আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের প্রবলেম সলভগুলো করতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটি প্রথমে থিওরেম পড়াবো। সেই থিওরেমটির নাম হচ্ছে গ্রিনস থিওরেম। সেই থিওরেমটির নাম হচ্ছে গ্রিনস থিওরেম। তোমরা যদিও এই গ্রিনস থিওরেমটি পূর্বে কোনো একটি কোর্সে পড়েছো, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, তার সঙ্গে এখানে একটু পার্থক্য হচ্ছে এটা কমপ্লেক্সের ক্ষেত্রে। আজকে যে থিওরেমটি পড়াবো তার নাম হচ্ছে গ্রিনস থিওরেম। আসো আমাদের সেই গ্রিনস থিওরেমটি কি? দেখো, গ্রিনস থিওরেম ইন দ্য প্লেন bounded by a simple closed curve, bounded by a simple closed curve C, such that any straight line parallel to the coordinate axis curves C in at most 2 points. At most 2 points. এখন দেখো, আমরা এই প্রবলেমটা আমরা একটি ছবিটা আঁকি, তারপর আমি তোমাদেরকে সেই প্রবলেমটা বোঝাচ্ছি। দুটি এক্সিস করলাম, একটি কি এক্স এক্সিস অ্যান্ড y axis, okay? Then আমরা এটা একটি কার্ভ করলাম। কি করলাম? কার্ভ, নট প্যারাবোলা বা সার্কেল বা কিছু। এটা আমরা এখন বলছি যে সেটা কার্ভ। আচ্ছা, সেটা দেখো আমরা একটু নাম দিই। আচ্ছা, সেই কার্ভটার আমরা একটি নাম দিলাম। আমাদের চ্যাপ্টারটার নাম বলেছি কমপ্লেক্স ইন্টিগ্রেশন। আমরা ছোটবেলায় পড়েছি ইন্টিগ্রেশন মানে কি। আমরা দেখো একটু যদি মেমোরিতে টাচ করি, পূর্বের মেমোরি থেকে, তাহলে দেখো আমরা ইন্টিগ্রেশন পড়াতে যখন পড়াচ্ছিলাম তখন টিচাররা এরকম কথা বলেছিল যে ইন্টিগ্রেশন অফ এ টু বি। দ্যাট মিনস কি, এই যে এটা কার্ভ আছে, তার মানে একটা বক্রতল আছে, সেটা এ থেকে বি পর্যন্ত, আর এক্স এক্সিসে কি আছে, এখানে একটা ফাংশন হবে dx, এক্স অক্ষ বরাবর, সেটা এ থেকে বি পর্যন্ত তার কি লিমিট, মানে এখান থেকে শুরু হচ্ছে, এখান পর্যন্ত
যাচ্ছে, এই লিমিটটা আমরা কি করছি বলছি। সো এটা একটু স্মরণ করতে বললাম। সেই ইন্টিগ্রেশনগুলো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন যেটা আমাদের দেওয়া ছিল সেটাকে আমরা এইভাবে ডিফাইন করতাম। এখন দেখো আমরা বলতেছি সলিউশনটা কি, একটু দেখো। তাই থিওরেমটার সলিউশনটা যখন লিখবে তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। সো আমরা এখন সেটা দেখব। লেট the equation of curve কি বলেছি, equation of the curves EGF, খেয়াল করো, EGF and EHF be y equal to y1 x and y equal to y2 x respectively. আমি পুরোটা লিখলাম না, respectively, if R is the region bounded by C, then we আমরা একটু খেয়াল করি, ছবির দিকে একটু খেয়াল করি। let the equation of the curve EGF, খেয়াল করো, EGF এটা একটা ফাংশন, যে ফাংশনটাকে আমরা ধরে নিচ্ছি y equal to y1 x। ওকে, আবার আমরা বলতেছি যে EHF এটা আরেকটা ফাংশন। দেখো এটা হচ্ছে নিচের দিকে ফাংশন, এটা কিন্তু উপরের দিকে ফাংশন। এই যে আমরা বলেছিলাম লিমিট, আপার লিমিট আর এটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট, আর এটা হচ্ছে লোয়ার লিমিট আর এখানে কি আপার লিমিট। হ্যাঁ, দুটা ফাংশন। সেটা কি হচ্ছে y equal to y2 x respectively if r, এটা দিয়ে রিজিয়ন বসাচ্ছে, হ্যাঁ রিজিয়ন বোঝাচ্ছে, এবং সেটা কি বাস্তবের মধ্যে আছে, is the region bounded by C দিয়ে কি এই কার্ভটাকে বোঝাচ্ছে। দেন উই হ্যাভ, আমরা গ্রিনস থিওরেমটা জানি, যে গ্রিনস থিওরেমে এরকম করে আমরা লিখি যে ডাবল ইন্টিগ্রেশন অফ, আর যে রিজিয়নটা দিলাম সেটা কি ডেল এম ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই। এখন আসো যে জিনিসটা বুঝতে হবে সেটা আমি তোমাদেরকে লিখি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। এফ দেখো এখানে আসছে আমার y equal to y1 x, আর এখানে আসতেছে আমাদের y2 x, দেন del m del y dy del x। একটু খেয়াল করো, আমরা বলছি ডাবল ইন্টিগ্রেশন অফ আর রিজিয়ন। কেন ডাবল ইন্টিগ্রেশন? আমরা ডেল এক্স ডেল ওয়াই দুটো সাপেক্ষেই করব। আচ্ছা দেখো, এক্স ইকুয়াল টু ই টু এফ, যেখানে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান এক্স এবং কে ওয়াই টু এক্স। তার মানে দেখো আমাদের ডিএক্সটা আগে আসতেছে যে ই এর থেকে এফ, মানে আপার লিমিট হচ্ছে এফ এবং লোয়ার লিমিট হচ্ছে ই, তার সাপেক্ষে যখন এক্স অক্ষে যে ডেল এক্স। দেন পরেরটুকু দেখো আমাদের আসতেছে যে y1 x এবং y2 x, y1 x আর y2 x। আচ্ছা নেক্সট আসো x equal to e to f, এখানে হবে আমাদের m x y, m x y। দেখো আমরা এখানে কি পাচ্ছি y1 x, আর এখানে পাচ্ছি হচ্ছে y2 x, এখানে পাচ্ছি dx। কেন?
এই যে আমরা ডেল ওয়াই ডেল এম বলছি, সেটাকে আমরা এই ফাংশনটা হচ্ছে এম অফ এক্স ওয়াই, ফাংশনটা হচ্ছে এম অফ এক্স ওয়াই। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে ই আর এখানে কি এফ, আপার লিমিট লোয়ার লিমিট, এম অফ এক্স ওয়াই, এম অফ এক্স ওয়াই। তাহলে আমরা এখানে বলতে পারি যে এম অফ এক্স ওয়াই এর জায়গায় কি বলবো, আগে আপার লিমিট, তাই না? আমরা নর্মালি জানি আগে আপার লিমিট হবে, তারপরে কি লোয়ার লিমিট হবে। তাহলে এম অফ এক্স ওয়াই ওয়ান, এম অফ এক্স ওয়াই ওয়ান ডিএক্স। এটা কিন্তু আমরা জানি ইন্টিগ্রেশন করতে আগে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম নর্মাল ইন্টিগ্রেশন থেকে। ক্লিয়ার? তোমরা কি দেখছো? আচ্ছা, তাহলে আমি একটু উপরে যাই, ছবিটা আমি মুছবো না। হ্যাঁ, নেক্সট দেখো যে আমরা এখানে একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব একটু দেখো, যে আমরা এখানে করছি মাইনাস ই টু এফ, যা হচ্ছে এম এক্স ওয়াই ওয়ান। আমি আগে লিখি তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিএক্স মাইনাস এফ টু ই এম এক্স ওয়াই টু ডিএক্স। এখন খেয়াল করো, আমরা এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, আমরা সেটাকে কি করলাম, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সেট করলাম। তাহলে কি আসে, ই টু ইন্টিগ্রেশন অফ ই টু এফ এম এক্স ওয়াই টু ডিএক্স। আর এটা কি আসে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু এফ এম এক্স ওয়াই ওয়ান ডিএক্স। দেখো আমরা সেই মাইনাসটা আগে লিখেছি, আগে লিখে আমার ছিল কি ই টু এফ, আমি কিন্তু এটা লিমিটটা চেঞ্জ করেছি। কি করেছি, এফ টু ই। আমরা জানি যে যদি লিমিট চেঞ্জ করি, আপার লিমিট লোয়ারে আসে, লোয়ার লিমিট আপার আসে, তার আগে একটা কি বসে, মাইনাস বসে। এবং এটা করেছি দেখো ই থেকে এফ এবং এফ থেকে ই। দ্যাট মিনস কি, তোমার একটা সার্কেল মনে করো, যে এরকম একটা সার্কেল, হ্যাঁ, আমাদের ই থেকে এফ আবার এফ থেকে ই, তাই করে আমার সার্কেলটা হবে না? আমার সার্কেলটা কিন্তু তাই হবে, সি কার্ভটা পূরণ হবে কিন্তু সেভাবে। সেই জন্য আমরা ই থেকে এফ এবং এফ থেকে ই করেছি, এবং এই যে এটা চেঞ্জ করেছি তার জন্য একটা কি চলে এসছে, সামনে একটা মাইনাস চলে আসছে। এখন আমরা দুটো মাইনাস একসঙ্গে নিয়ে, দুটো মাইনাসকে একসঙ্গে যখন নিয়ে নিব তখন ব্যাপারটা কি হবে দেখো, ই টু এফ এম এক্স ওয়াই ওয়ান dx প্লাস এফ টু ই এম এক্স টু dx। ক্লিয়ার? এখন দেখো এই পুরাটুকু মিলে আমার কি হচ্ছে, একটা কার্ভ চলে আসছে, মানে একটা পুরো সার্কেল আমি ফিল আপ করেছি। তার মানে সেই ফাংশনটা কি ছিল, এম অফ এক্স ওয়াই ছিল। তাহলে এম অফ, যেহেতু এক্স ওয়াই দুটাই আছে, তাহলে আমরা সেই জায়গাটায় কি করব, যে বলবো যে ডি জেড। তাহলে এখন দেখো আমরা বলতে পারি না যে গ্রিনস থিওরেমটা লিখেছিলাম, এই যে এটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে আমরা দেখো যে বলতে পারি এইটুকু সমান আমরা পেলাম মাইনাস যে কার্ভেচার এম ডি জেড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সি এম ডি জেড, মানে পুরো কার্ভটাকে সেট করলাম, আর
del m del y del x del y। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সিমিলারলি আর একটু কাজ করব। দেখো এইটুকু দেখো, বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা আমাকে নক করো যে জায়গায় বুঝতে পারিনি। এটা কেন হলো? আমরা বললাম যে পুরো কার্ভটাকে নিয়ে নিলাম, তাই না? এটা মিলে পুরো কার্ভটা হলো, সেজন্য এটাকে আমরা বন্ধন দিয়ে সি দিয়ে কার্ভটা বুঝিয়ে দিলাম ডাবল ইন্টিগ্রেশনের পরিবর্তে। নেক্সট আসো, সিমিলারলি let the equation of curves G E H and G F H be x equal to x1 y and x equal to x2 y respectively. Then we have আবারও, তাহলে আমরা কি পাবো? আমরা এটা দেখো, আবার যদি আমরা কার্ভটাকে চিন্তা করি জি ই এইচ, খেয়াল করো এই পাশ থেকে জি ই এইচ এবং জি এফ এইচ, তার মানে আমার কি বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, তখন আপার থেকে লোয়ার থেকে আপারে গিয়েছিল, এখন বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে x ইকুয়াল টু x1y আর x ইকুয়াল টু x2y দুটি ফাংশন। এখন দেখো সেই ক্ষেত্রে গ্রিনস থিওরামটা কি হবে? দেখো r ইকুয়াল টু গ্রিনস থিওরাম না, আমাদের থিওরামটা আসবে আর কি, y x এর সাপেক্ষে কি আসবে? del x dx dy ইকুয়াল টু হচ্ছে y ইকুয়াল টু g to h integration of x equal to x1y x2 y। দেন হচ্ছে আমার আচ্ছা, এখন খেয়াল করো x equal to x1 y আর x2 y, ঠিক আছে? আর এখানে কি y equal to g to h, আমরা এই পাশ থেকে যেহেতু এখানে গেলাম আমাদের g to কি h, সেটা আমাদের y এর সাপেক্ষে এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পূর্বের মতোই কাজ করব। কি করব? দেখো সেখানে m ছিল, এখানে কি হয়ে যাবে? অবভিয়াসলি n হয়ে যাবে, এবং সেটা y1 y2 ছিল, সেটা x2 কি x1 আসবে। g to h, তাহলে খেয়াল করো n অফ, আমরা এটাকে আগে নিয়ে আসবো আমাদের, আমরা যদি ভিন্ন ভিন্ন করি তাহলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি আবার পূর্বের মতো। আচ্ছা, আমরা একটু লিখি, g to h n of x2 y del y minus g to h n of
x1 y del y। দেখো আমাদের আমরা যদি এইটার পাশে নিয়ে আসি এবং চেঞ্জ করি h2 কি করি তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে h2g। h2g যদি করি তাহলে কি হবে n of x1 y plus g2 h n of x2 y dy। ওকে, ক্লিয়ার? নিয়ে আসলাম। এখন দেখো h2g g2h, তার মানে কি h থেকে g তে যাচ্ছে, আবার g থেকে h তে আসছে। আবারও একটা আমরা কি করলাম সার্কেল ক্লোজ করলাম। তাহলে আমরা ক্লোজ সার্কেল দিয়ে দিতে পারি। উপরে দেখো, তাহলে আমরা সেখানে করতে পারি ক্লোজ সার্কেল n dy। সুতরাং আমরা লিখতে পারি যে c n dy equal to double r of del n del x dx dy। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে দিলাম। দেখো তো এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আসো আমরা 1 আর 2 দুইটি ইকুয়েশন পেলাম। কি পেলাম? দুটি ইকুয়েশন পেলাম। সেই দুটি ইকুয়েশন থেকে আমরা অ্যাড করি, অ্যাডিং কি 1 and 2, দেন আমরা পাবো m dx প্লাস n dy সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি ডাবল ইন্টিগ্রেশন r del n del x মাইনাস del n del y dx dy। কারণ ওই পূর্বের ইকুয়েশনের আগে একটা মাইনাস ছিল। সো আমাদের গ্রিনস থিওরেম সেইটি প্রুভড হয়ে গেল। গ্রিনস থিওরেম আমরা যেটা বললাম সেই থিওরেমটা আমরা প্রুভ করা দেখে দিলাম। ওকে, আচ্ছা, আজকে আমরা যে থিওরেমটা পড়ালাম তারপর আমাদের কোনো প্রবলেম সলভ নিয়ে আমি এমনি একটি ছোট্ট একটি প্রবলেম সলভ করাতে চাচ্ছি তোমাদেরকে। এই প্রবলেমটা তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? থিওরেমটাই আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমি একটি অঙ্ক করাই। হ্যাঁ, এভালুয়েট করতে বলছে 1/2 pi I c e to the power zt z square plus 1 dz if t positive and c
সার্কেল দেখো, evaluate 1/2 পাই i ইন্টিগ্রেশন সাইন দিয়ে আমি কার্ভ দিলাম, হ্যাঁ, কার্ভ e টু দি পাওয়ার zt ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 dz, যেখানে টিটা পজিটিভ এবং সি হচ্ছে একটি সার্কেল, যে সার্কেলটা আছে মডুলাস অফ z ইকুয়াল টু 3। মডুলাস অফ z মানে কি, এটা কমপ্লেক্স নাম্বারেই আছে, তাই তো, কমপ্লেক্সের মধ্যেই আছে। এবং এই মডুলাস অফ z ইকুয়াল টু 3 দেখা যাবে এটি একটি, যদি আমরা x প্লাস iy এখানে ধরি, ক্যালকুলেশন করি, দেখা যাবে এটা একটি সার্কেল, এটা একটি বৃত্ত হবে। আচ্ছা, এখন আসো আমরা সেটা কিভাবে সলভ করব। দেখো, আমাদের ফাংশনটা আমরা নিচ্ছি যে সলিউশন, খুব ভালো করে খেয়াল করবো, একটা অঙ্ক করলে ওই নিয়মে সব করতে পারবে। খেয়াল করো, ফাংশন অফ x ইকুয়াল টু e টু দি পাওয়ার z t, ফাংশন অফ x ইকুয়াল টু কি, e টু দি পাওয়ার z t। আচ্ছা, which is analytic inside and on the given circle z equal 3। খেয়াল করো, আমরা অ্যানালাইটিক কিভাবে হয় সেটা আমাদের পূর্বের ক্লাসে আমরা জেনেছি। তাহলে এই যে ফাংশন অফ x e টু দি পাওয়ার zt, এটা হচ্ছে অ্যানালাইটিক ইনসাইড অ্যান্ড অন দ্য গিভেন সার্কেল z equal to 3। সেটা কেন দেখো, আমরা যদি বলি যে ফাংশনের নিচের অংশটুকু দেখো, আমাদের কি আছে, z স্কয়ার প্লাস 1, তাহলে এই z স্কয়ার প্লাস 1 সেখান থেকে আমরা কি পাই, একটু ক্যালকুলেশন করি তো। z স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স z ইকুয়াল টু কি, প্লাস মাইনাস i, তাই হয় না? এই প্লাস মাইনাস i, সেই জিনিসটা কিসের মধ্যে আছে, এই সার্কেলটার ভিতরে আছে। সেই জন্য বলছে যে অ্যানালাইটিক ইনসাইড। ক্লিয়ার করো, ক্লিয়ার হচ্ছে? সেই জন্য বলছে ইনসাইড অ্যান্ড অন দ্য গিভেন সার্কেল z ইকুয়াল টু 3। আচ্ছা, এখন আসো আমাদের, আমরা বলছি যে কি কার্ভ দেওয়া আছে আমাদের, সি ইকুয়াল টু দেখো e টু দি পাওয়ার zt z স্কয়ার প্লাস 1 bz, এটা সমান আমরা লিখতে পারি, দেখো, ফাংশন অফ z প্লাস i and z মাইনাস i dz। এই জায়গাটা কি বুঝছো, z প্লাস i আর z মাইনাস i কেন হলো? আমরা যদি এখানে করি তাহলে কি আসে, z সমান আসে প্লাস মাইনাস i, তাহলে তার উৎপাদক কি, একটি উৎপাদক হচ্ছে z প্লাস i, আর একটি উৎপাদক হচ্ছে z মাইনাস i। আচ্ছা, এখন আসো আমরা এটা একটু মজার জিনিস করব। এই জিনিসটা আমরা আগে করেছি, হ্যাঁ, আমি একটু লিখি তারপরে তোমাদেরকে আমি বলছি। এগুলো কিন্তু সব ইন্টারমিডিয়েটের জিনিস, ঠিক আছে? তোমরা হয়তো ভুলে গিয়েছো, আমি আবার নক করব, মাথায় আবার নক করে দিব, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। দেখো, ফাংশন অফ z প্লাস i dz, যে এই লাইনটা কিভাবে আসলো, আমার এটা এখনই প্রশ্ন আসবে যে এই লাইনটা কিভাবে আসলো, তাই তো? আমরা যদি নর্মালি দেখি, এখানে খেয়াল করো, 1/z মাইনাস i মাইনাস 1/z প্লাস i, আমরা আংশিক ভগ্নাংশ করেছিলাম, মনে আছে? আমি সেই আংশিক ভগ্নাংশে যাব না, তুমি এমনি নর্মালি ক্যালকুলেশন করো, করে দেখো আমার এখানে উৎপাদক কি আছে, উৎপাদক i আসে না? এটা যদি করি তাহলে আমার টাই থাকে না, দেখো তো, মাইনাস z প্লাস i, তার মানে কি এটাকে কাটা গেলে কি আসে আমাদের, 2i ডিভাইডেড বাই, আমরা এই জিনিসটা পাই না, এই জিনিসটা পাই। তাহলে এই যে আমাদের এই প্রথম অংশটুকু কিন্তু ছিল, তাই না, 1 বাই এই অংশটুকু কিন্তু ছিল,
তাই তো 1/, এটুকু ছিল এখানে। আমরা বেশি নিলাম কি উপরে 2i-টা, তাহলে সেই 2i-টাই এখানে ভাগ করে দিলাম। আমরা যখন এইচএসসি ইন্টিগ্রেশন করেছিলাম, আংশিক ভগ্নাংশ করেছিলাম, করে ইন্টিগ্রেশন করেছিলাম, তখন কিন্তু আমাদের স্যার ম্যাডামরা এইভাবে কাজগুলো করিয়েছিল। আমরা হয়তো ভুলে গিয়েছি, সেই জন্য আমি আবার তোমাদেরকে একটু নক করে দিলাম। নেক্সট আসো, আমরা বলছি যে সিন্স, যেহেতু বোথ z equal to I and z equal to minus I are inside the given circle C. এখন দেখো আমরা কি বলছি যে z equal to কি পাচ্ছি, বোথ মানে দুইটাই, z equal to I এবং z equal to minus I, দুটাই কি আছে ইনসাইড দ্য গিভেন সার্কেল C, কারণ C equal to কি আছে আমাদের z equal to 3, তার ভিতরে আছে। তাহলে যদি আমাদের এরকম ইনসাইড থাকে তখন আমরা একটা থিওরেম পাবো, সেই থিওরেমটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এই থিওরেমটা আমি তোমাদেরকে এখনো পড়াই নাই, বাট নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো। কিন্তু এই থিওরেমটা দিয়ে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, জাস্ট থিওরেমটা সূত্রটা লিখে অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিই, কারণ আজকে এই থিওরেমটা করালে ক্লাসটা শেষ হতো না, থিওরেমটা আমি শেষ করতে পারতাম না। সো আমি সেই জন্য প্রবলেমটা করিয়ে দিচ্ছি, পরে তোমাদেরকে থিওরেমটা পড়িয়ে দিব। দেখো, সো থিওরেমের সূত্রটা হচ্ছে বাই, দেখো, কসিস integral formula we have I, 2 pi I function of I। এখন দেখো এইটা সমান আমাদের এই যে 2 pi I লিখলাম, ফাংশন অফ I সমান কি ছিল, ফাংশন অফ z, z এটাকে কি বসাবো, ফাংশন অফ z এটাকে কি বসাবো, ফাংশন অফ I। তাহলে ফাংশন অফ z সমান আমরা প্রথমে কি বলেছিলাম, e টু দি পাওয়ার zt, দ্যাট মিন্স এখানে আমাদের কি হবে e টু দি পাওয়ার I t। তাহলে এইটা আমরা পেলাম। এখন অনুরূপভাবে সিমিলারলি আমরা যদি এরকম দেখি যে এটা c ফাংশন অফ z, z প্লাস I dz, z প্লাস I dz, এখানে কি 2 pi I ফাংশন অফ মাইনাস I, তার সমান আমরা পাবো 2 pi I e টু দি পাওয়ার মাইনাস I t, তাই পাচ্ছি না। আচ্ছা, এখন আসো আমরা দুটোকে একসঙ্গে করি। সে 1 নম্বর ইকুয়েশন থেকে দিস ইমপ্লাইজ দ্যাট যে e টু দি পাওয়ার zt ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 সমান আমরা পেলাম এটুকু সমান আমরা কি পেলাম যে 1/2i, তাই না, যে জিনিসটা পেয়েছিলাম সেখান থেকে পাচ্ছি 2 pi I e টু দি পাওয়ার it মাইনাস 2 pi I e টু দি পাওয়ার মাইনাস I t, তাই তো আমরা এই জিনিসটা পেয়েছি। তাহলে দেখো 2i যদি আমরা বের করে নেই তাহলে আমাদের থাকে হচ্ছে পাই ইন্টু আমার থাকে হচ্ছে e টু দি পাওয়ার it মাইনাস e টু দি পাওয়ার মাইনাস
আই টি। তাহলে এইটুকু সমান আবার এইটুকুর মান আবার আমরা পাচ্ছি 2i sin t, 2i sin t। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা বলতে পারি না এই পাশ থেকে যে এই 2 পাই টা নিচে নিয়ে যাই, 2 পাই নিচে নিয়ে গেলাম, এসে এখানে e টু দি পাওয়ার zt, z স্কয়ার প্লাস 1 dz ইকুয়াল টু হচ্ছে sin t, dz ইকুয়াল টু হচ্ছে sin t। কি করলাম আমরা, এই যে 2 পাই এটা ডান পাশে নিচে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমাদের এই প্রবলেম সলভটা হলো যে আমরা কি করলাম, এখানে নতুন একটা জিনিস শিখলাম। সেই জিনিসটা কি, কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, যে এটাকে আমরা কার্ভের মধ্যে ইন্টিগ্রেশনটা নিয়ে গেলাম এবং ফাংশন অফ জেড, যে ফাংশনটা আছে সেটা সমান সমান আমাদের সূত্র হচ্ছে 2 ফাংশন অফ জেড, মানে ফাংশন অফ যা থাকবে তাই। সেই ফাংশনটা আমরা বসিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করে নিলাম। এই ফর্মুলাটা কখন বসবে, এই কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, যখন ইনসাইড দ্য কার্ভ হবে। ইনসাইড দ্য কার্ভ মানে যেই কার্ভটা দেওয়া থাকবে সেটার ভিতরে যদি আমাদের সেই নিচের যেই মানগুলো থাকবে সেই মানগুলো যদি থাকে তখন আমরা সেটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার মনে হয় ক্লাসের সময়ও আমাদের শেষ হয়ে গিয়েছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন করোনার প্রভাব আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। গতকালও ছিল আমাদের, কতজন মারা গিয়েছে, 39 জন মারা গিয়েছে। সো এখন চারিদিকে করোনাটা অনেক বেশি ছড়াচ্ছে। সুতরাং আমরা খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হব না, সিজন চেঞ্জ হচ্ছে। সুতরাং আমরা খুবই সাবধানে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।